নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের উপর আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যারা এখনো দেখোনি, প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, অবশ্যই প্রথম পর্ব আগে দেখে তারপর দ্বিতীয় পর্ব দেখা শুরু করবে। আজকের পর্বে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস নিয়ে। গত পর্বে আমরা বোর পরমাণু মডেল থেকে দেখেছিলাম যে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় বিরাজ করে এবং সেই কক্ষপথগুলোকে আমরা এন দ্বারা চিহ্নিত করেছিলাম, অর্থাৎ এন এর মান 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে। এখানে n = 1 মানে হচ্ছে প্রথম কক্ষপথ, n = 2 মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, n = 3 মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ এবং n = 4 মানে হচ্ছে চতুর্থ কক্ষপথ। এবং এই প্রত্যেকটি কক্ষপথের আমরা একটি নাম দিয়েছিলাম। সেটি কি ছিল? যে প্রথম কক্ষপথকে আমরা বলেছিলাম কে শেল, দ্বিতীয় কক্ষপথকে এল শেল, তৃতীয় কক্ষপথকে এম এবং চতুর্থ কক্ষপথকে এন শেল দ্বারা আমরা সূচিত করেছিলাম। এখন এই যে কক্ষপথ, এই কক্ষপথে তো ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় বিরাজ করবে। কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারবে? আমরা এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মৌলের ভিন্ন ভিন্ন মৌলের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভিন্ন ভিন্ন। এখন এই যে ভিন্ন ভিন্ন মৌলের ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রনগুলো কোন কক্ষপথে কতটি করে থাকবে, কোন কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই পর্বে। তো প্রথমেই চলে আসি যে এই যে ভিন্ন ভিন্ন কক্ষপথ, এই কক্ষপথগুলোতে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে তার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে 2n²। 2n²। এখানে n হচ্ছে কি? n হচ্ছে কক্ষপথ সংখ্যা বা কক্ষপথ নাম্বার। কত নাম্বার কক্ষপথে আমরা ইলেকট্রন সংখ্যা হিসাব করব। তাহলে এটি কি? এটি হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন কক্ষপথ, এই ভিন্ন ভিন্ন কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে সেটি আমরা 2n² এই সূত্র দ্বারা বের করতে পারবো। যেমন প্রথম কক্ষপথ অর্থাৎ n = 1 হলে আমরা যদি এখানে মান বসিয়ে দেই, কি আসবে? 2 × 1² = 2। অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 2টি। অর্থাৎ এই যে প্রথম কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। 2টির বেশি ইলেকট্রন এই কক্ষপথে থাকতে পারবে না। ওর ধারণ ক্ষমতাই হচ্ছে 2টি ইলেকট্রনের। এর থেকে কম থাকতে পারবে, আমি বলতেছি কি সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে, সেখানে সে একটি ইলেকট্রনও থাকতে পারবে। যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোজেনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 এবং এই একটি ইলেকট্রন কোথায় থাকে? এই প্রথম কক্ষপথেই থাকে। তাহলে n = 1 হলে অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে 2টি, 2টির কম একটিও থাকতে পারবে। এখানে সর্বোচ্চ বলা হয়েছে 2টি। আবার যদি n = 2 হলে, n = 2 হলে আমরা যদি এখানে n এর জায়গায় 2 বসাই তাহলে কি আসে? 2 × 2², অর্থাৎ 2² 4, 4 × 2 কত আসবে? 8। অর্থাৎ এখানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি থাকতে পারবে? সর্বোচ্চ থাকতে পারবে 8টি। ঠিক একইভাবে যদি n = 3 হলে, n = 3 হলে আমরা এখন n এর জায়গায় কি বসাবো? 3 বসাবো। 2 × 3² অর্থাৎ 3² অর্থাৎ 9, 9 × 2 18। অর্থাৎ এই যে তৃতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 18টি। এবং আমরা চলে আসি চতুর্থ কক্ষপথ অর্থাৎ n = 4 হলে, n = 4 হলে আমরা n এর জায়গায় শুধু কি বসাবো? 4 বসাবো। তাহলে 2 × 4², 4² means 16, 16 × 2 অর্থাৎ 32 এতটি। তাহলে কি দেখতে পেলাম? যে n = 1 হলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি। আবার n = 2 হলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 8টি। এবং n = 3 হলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 18টি। এবং n = 4 হলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 32টি। অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। তার মানে কিন্তু এইটা বলছি না যে
এখানে সবসময় 32টি ইলেকট্রনই থাকতে হবে, এখানে সবসময় 18টি ইলেকট্রনই থাকতে হবে, 8টি ইলেকট্রনই থাকতে হবে, 2টি ইলেকট্রনই থাকতে হবে, এমন কিন্তু বলা হয়নি। বলা হয়েছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এর থেকে কম থাকতে পারবে। কিন্তু এখানে এই চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 32টির বেশি কখনোই এই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে না। অর্থাৎ এই ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে 32টির কম থাকতে পারবে, কিন্তু 32টির বেশি থাকতে পারবে না। চতুর্থ কক্ষপথে ইলেকট্রন 1টি থাকতে পারে, 2টি থাকতে পারে, 30টি থাকতে পারে, 32টি থাকতে পারে, কিন্তু এই চতুর্থ কক্ষপথে ইলেকট্রন কখনোই 33টি ইলেকট্রন থাকতে পারবে না, কারণ 33টি ইলেকট্রনের জন্য তার জায়গা নেই, তার ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। ঠিক তেমনি প্রত্যেকটিতেই এখানে 1টি এবং 2টি থাকতে পারে, এখানে 1টি 2টি 3টি এরকম করে করে 8টি পর্যন্ত থাকতে পারবে। তৃতীয় কক্ষপথে 1টি 2টি 3টি এরকম করে করে সর্বোচ্চ 18টি পর্যন্ত থাকতে পারবে, কিন্তু 19টি ইলেকট্রন কখনোই এই তৃতীয় শক্তি স্তরে থাকতে পারবে না। এরপর যদি আসি চতুর্থ শক্তি স্তরে, ওই একইভাবে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারবে। এখন এই পদ্ধতিতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখতে পাবো কি, এখানে আমি কতগুলো ইলেকট্রন বিন্যাস নিয়েছি। যেমন হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 1। তাহলে প্রথম কক্ষপথে যে একটি ইলেকট্রন, সেই একটি ইলেকট্রন কোন কক্ষপথে থাকবে? প্রথম কক্ষপথে থাকবে। এরপরে যদি আসি লিথিয়ামের হচ্ছে ইলেকট্রন হচ্ছে 3টি, তো পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে 3টির মধ্যে প্রথম যে 2টি ইলেকট্রন, সেই 2টি ইলেকট্রন থাকবে কোথায়? প্রথম শক্তি স্তরে। এবং পরবর্তীতে যে একটি ইলেকট্রন থেকে গেল, সেই একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে চলে যাবে? দ্বিতীয় শক্তি স্তরে। এরপর যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তার মানে প্রথম যে 2টি ইলেকট্রন, সেই 2টি ইলেকট্রন থাকবে কোথায়? প্রথম শক্তি স্তরে। বাকি থাকলো কয়টি? 9টি। 11 থেকে 2টি প্রথম শক্তি স্তরে আছে এবং বাকি আছে কয়টি? 9টি। এখন দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 8টি। এই জন্য দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি থাকতে পারে, 8টি থাকবে, এবং পরবর্তী যে একটি ইলেকট্রন, সেই একটি ইলেকট্রন কোথায় চলে যাবে? তৃতীয় শক্তি স্তরে। এই জন্য তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন। এরপর আসি পটাশিয়াম। এখন এখান থেকে যেগুলো দেখবা, এগুলো একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। কেন? এখানে পটাশিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19টি, এবং আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখব যে প্রথম শক্তি স্তরে 2টি, ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে যে কয়টি থাকতেছে? 8টি। কিন্তু তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কতটি? 18টি। তাহলে তৃতীয় শক্তি স্তরে কেন 18টি হয় নাই? তো এখন মাত্র আসছে কয়টি? 8টি, আর একটা আছে কয়টি? 9টি। তাহলে এই সম্পূর্ণ 9টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে না থেকে 8টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে এবং 1টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে কেন যাচ্ছে? ঠিক তেমনি ক্যালসিয়ামের বেলায় যদি আমরা দেখি, ওই একই। তাহলে ক্যালসিয়ামের বেলায় প্রথম 2টি শক্তি স্তর 2টি এবং 8টি, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু তৃতীয় শক্তি স্তরে ক্যালসিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 20টি। 20টির মধ্যে 10টি হচ্ছে প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তরে চলে গেছে। বাকি থাকলো কয়টি? বাকি থাকলো আরো 10টি, এবং তৃতীয় শক্তি স্তরে ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তাহলে এই এখনো তো 8টা ইলেকট্রন আরো অতিরিক্ত নিতে পারবে ও। এখানে টোটাল মোট আছে কয়টি? আমার বাকি আছে কয়টি? 10টি। কিন্তু তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা কয়টি? 18টি। এখানে কয়টি আছে? এখানে হচ্ছে 10টি আছে। তাহলে আরো 8টি ইলেকট্রনের জন্য ওর জায়গা ফাঁকা আছে। তাহলে এই যে এতগুলো ইলেকট্রনের জন্য জায়গা ফাঁকা আছে, সেই জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও কেন তৃতীয় শক্তি স্তরে 8টি এবং চতুর্থ শক্তি স্তরে কেন যাচ্ছে ইলেকট্রন? ঠিক তেমনি স্ক্যান্ডিয়াম, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 9টি এবং চতুর্থ শক্তি স্তরে 2টি। কেন 9টি? কেন? এখানে তো সর্বোচ্চ 18টি থাকতে পারে। তাহলে মাত্র আসছে কয়টি? 9টি। আরো 9টির জন্য জায়গা আছে, ফাঁকা আছে, কিন্তু তারপরেও সেটি কোথায় চলে যাচ্ছে? ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে যাচ্ছে। এরপর যদি ক্রোমিয়ামের কথা চিন্তা করি, ক্রোমিয়ামে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে কয়টি? 13টি। কিন্তু জায়গা থাকছে কয়টির জন্য? 18টির জন্য। আসছে কয়টি? 13টি। আরো 5টির জন্য তো জায়গা ফাঁকা আছে। তারপরও কেন এই একটি ইলেকট্রন আমার তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে চলে যাচ্ছে? তো এই যে এই কয়েকটার যে এইগুলোর যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলোর ব্যাখ্যা জানার জন্য আমাদের এখন জানতে হবে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম আমরা দেখলাম, সেখানে কি হয়েছিল? একটি শক্তি স্তর সম্পূর্ণ পরিপূর্ণ না করেই ইলেকট্রন পরবর্তী শক্তি স্তরে চলে যাচ্ছিল। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমাদের জানতে হবে
কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম বলবিদ্যা অনুযায়ী পরমাণুতে ইলেকট্রনের শক্তিস্তর বা কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এই বিষয় নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত 4টি রাশি বিদ্যমান। এই 4টি রাশিকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এই 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি? একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রথমে আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা কি। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী যে ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, অর্থাৎ যে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে, সেই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট এবং এই অরবিটকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর বলা হয়। আমরা দেখেছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বোর যে তার পরমাণু মডেলে যে কক্ষপথে ইলেকট্রন যে সকল কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় বিরাজ করে তাদেরকে কি দ্বারা প্রকাশ করেছিল? এন দ্বারা প্রকাশ করেছিল। অর্থাৎ এন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন এর মান কি হতে পারে? 1, 2, 3, 4। আচ্ছা, এরপর আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে বিদ্যমান সেটিকে প্রকাশ করা হয়, তা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী সমারফিল্ড প্রথম প্রমাণ করেন যে প্রধান শক্তি স্তরের নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তর রয়েছে। প্রধান শক্তি স্তর সমূহের মধ্যে ইলেকট্রন ধাপান্তরের জন্য বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়া গেলেও সেই রেখাকে যদি আরো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় সেই একটি রেখা অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমন্বয়ে গঠিত। প্রকৃতপক্ষে উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের ধাপান্তরের জন্য বর্ণালীর এই সূক্ষ্ম রেখা পাওয়া যায়। এই উপশক্তি স্তরগুলোকেই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবঅর্ডিনারি কোয়ান্টাম সংখ্যা, এবং এর আরো একটি নাম আছে, সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। কি নাম? অ্যাজিমুথাল। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা সাবঅর্ডিনারি কোয়ান্টাম নাম্বার অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এই এল এর মান 0 থেকে n-1, 0 থেকে n-1 এই পর্যন্ত হয়। তাহলে কি? এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। এখন n কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এখানে n এর মান কত? n = 1। তাহলে n = যদি 1 হয় তাহলে l এর মান আমি কি পাবো? l এর মান পাবো হচ্ছে l = n-1, অর্থাৎ 1 - 1 কত আসবে? 0। l এর মান আসবে 0, অর্থাৎ এই 1 নং শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা একটি এবং সেটাকে আমরা প্রকাশ করি s দ্বারা। এবং যদি n = 2 হয় তাহলে l এর মান আসবে l = n-1, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে n-1 মানে কি? 2-1, অর্থাৎ 0 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত। অর্থাৎ এখানে l এর মান কয়টি আসবে? 2টি। একটি হচ্ছে l = 0 এবং l = 1। l = 0 এর জন্য এখানে তাহলে 2 নাম্বার কক্ষপথে কয়টি উপশক্তি স্তর রয়েছে? 2টি। একটি হচ্ছে s এবং একটি হচ্ছে p, অর্থাৎ l = 0 হলে সেখানে উপশক্তি স্তর হচ্ছে s এবং l = 1 হলে সেখানে উপশক্তি স্তর হচ্ছে p। এরপর আসি, যদি n = 3 হলে, n যদি 3 হয় তাহলে l এর মান কত আসবে? l = 0 থেকে n-1 পর্যন্ত। এখানে n এর মান কত? 3, অর্থাৎ 3-1, অর্থাৎ 0 থেকে 2। এখানে আমাদের l এর মান কি কি হইতে পারে? l = 0, l = 1, l = 2। আমরা জানি l = 0 মানে সেই উপশক্তি স্তরের নাম হচ্ছে s, l = 1 হলে উপশক্তি স্তরের নাম হচ্ছে p এবং l = 3 হলে উপশক্তি স্তরের নাম হচ্ছে d। অর্থাৎ
3 নাম্বার কক্ষপথে কয়টি উপশক্তি স্তর রয়েছে? 3 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর রয়েছে 3টি, এস, পি এবং ডি। 2 নাম্বার কক্ষপথে কয়টি উপশক্তি স্তর রয়েছে? 2টি, এস এবং পি। এবং 1 নাম্বার কক্ষপথে কয়টি উপশক্তি স্তর রয়েছে? একটি, সেটি হচ্ছে এস। এবার যদি n ইজ ইকুয়াল টু, এখানে কি এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 2 এবং n ইজ ইকুয়াল টু 3, মানে 3 নাম্বার কক্ষপথ। এবার যদি আসি n ইজ ইকুয়াল টু 4 হয়, অর্থাৎ চতুর্থ কক্ষপথে কয়টি উপশক্তি স্তর থাকবে? n ইজ ইকুয়াল টু 4 হলে l ইজ ইকুয়াল টু কি আসবে? 0 থেকে n মাইনাস 1, অর্থাৎ n এর মান এখানে কত? 4, 4 মাইনাস 1, অর্থাৎ 0 থেকে 3। অর্থাৎ এখানে l এর মান কি কি? l এর মান 0, l এর মান 1, l এর মান 2 এবং l এর মান 3। আমরা জানি l ইজ ইকুয়াল টু 0 মানে কোন উপশক্তি স্তর? s, l ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে p, l ইজ ইকুয়াল টু 2 মানে হচ্ছে d এবং l ইজ ইকুয়াল টু 3 মানে হচ্ছে f। এখন বলবা যে এইগুলার নাম s, p, d, f এগুলো কেন হলো? এগুলোর নামকরণ করা হয়েছে বর্ণালী রেখার যে প্রকৃতি, সেই বর্ণালী রেখার প্রকৃতি অনুযায়ী। এখানে s মানে হচ্ছে, s এর পূর্ণরূপ হচ্ছে শার্প, s এর পূর্ণরূপ কি? শার্প। এবং p এর পূর্ণরূপ হচ্ছে প্রিন্সিপাল, d এর পূর্ণরূপ হচ্ছে ডিফিউজ এবং f এর পূর্ণরূপ হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে এই যে আমাদের বিভিন্ন আমরা উপশক্তি স্তর দেখলাম এস, পি, ডি, এফ, এই এস, পি, ডি, এফ উপশক্তি স্তর কই থেকে আসছে? বর্ণালী রেখার প্রকৃতি থেকে। এবং এস আসতে হচ্ছে, এস এর পূর্ণরূপ হচ্ছে শার্প, শার্প থেকে এস, পি হচ্ছে প্রিন্সিপাল, ডি হচ্ছে ডিফিউজ এবং এফ হচ্ছে ফান্ডামেন্টাল। তো এই ছিল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা দেখতে পেলাম যে এল এর মান যদি 0 হয় সেখানে আমার উপশক্তি স্তর হচ্ছে একটি, n ইজ ইকুয়াল টু 1 হলে উপশক্তি স্তর হচ্ছে একটি, সেটি কি? 1s। এবং n ইজ ইকুয়াল টু 2 হলে l এর মান আসে হচ্ছে 0 এবং 1। তাহলে 2 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর হচ্ছে 2টি, একটি হচ্ছে 2s এবং 2p। আবার n ইজ ইকুয়াল টু 3 হলে আমার l এর মান আসে 0, 1 এবং 2। অর্থাৎ তৃতীয় কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে 3টি, সেটি কি? 3s, 3p এবং 3d। এবং সর্বশেষ যদি n ইজ ইকুয়াল টু 4 হলে l এর মান আমার আসে হচ্ছে, l এর মান কি কি? 0, l এর মান 1, 2 এবং 3। আমরা জানি যে তাহলে চতুর্থ কক্ষপথে কয়টি উপশক্তি স্তর আছে? 1, 2, 3, 4। কি কি? 4s, 4p, 4d এবং 4f। এখন এই যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে সেটি আমরা বের করতে পারবো। সেটি সূত্র হচ্ছে 2 × 2l + 1, 2 × 2l + 1। এখন প্রথম s অরবিটালের জন্য সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? s এর জন্য l এর মান কত? l এর মান হচ্ছে 0। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই 2 × 0 + 1, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে? 0, 0 সাথে 0 + 1 অর্থাৎ 1, অর্থাৎ 2 × 1 অর্থাৎ 2। তাহলে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 2টি। আবার আমি যদি p অরবিটালের কথা চিন্তা করি, p অরবিটালে l এর মান কত? p অরবিটালে l এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমি যদি 1 বসাই তাহলে 2 × 1 + 1 অর্থাৎ 2 × 1 2, 2 + 1 3, 3 × 2 কত? 6। অর্থাৎ আমার p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 6টি। আবার যদি d অরবিটালের কথা চিন্তা করি, d অরবিটালের জন্য l এর মান কত? 2। তাহলে 2 × 2 + 1, 2 × 4, 4 আর 5, 5 × 10 কত আসলো? 10টি। অর্থাৎ d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 10টি। এবার যদি f অরবিটালের কথা চিন্তা করি, f অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? f অরবিটালের জন্য আমার এখানে l এর মান কত? f অরবিটালের জন্য l এর মান হচ্ছে 3। তাহলে আমি যদি 3 বসাই 2
2 × 3 + 1, 3 × 6 আর 1 = 7, 7 × 2 = 14, অর্থাৎ f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 14টি। তাহলে আমরা কি দেখতে পেলাম? s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি, p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টি, d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টি এবং f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টি। এবং আমাদের এই ইলেকট্রন সংখ্যা হিসাব করার সূত্র কি? সূত্র হচ্ছে 2 × 12 + 1। এখানে l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবঅর্ডিনেট বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো এখান থেকে আমরা খুব সহজেই যে s অরবিটালে, p অরবিটালে বা d অরবিটালে, f অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে সেগুলো আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারবো। এখন যদি প্রশ্ন করা হয় যে 2d উপশক্তি স্তর সম্ভব নাই কেন, অথবা 3f উপশক্তি স্তর সম্ভব নয় কেন, তাহলে কি এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 2, n এর মান কত? 2, এবং 2 নাম্বার শক্তি স্তরের জন্য l এর মান কি কি হয়? l এর মান হয় 0 এবং 1, 0 এর জন্য হচ্ছে s এবং 1 এর জন্য হচ্ছে p অরবিটাল। এজন্য আমার 2 নাম্বার শক্তি স্তরে, 2 নাম্বার শক্তি স্তরে l এর মান হচ্ছে 2টি, 0 এবং 1, এবং 0 l এর মান 0 অর্থাৎ s অরবিটাল এবং l এর মান 1 অর্থাৎ p অরবিটাল। অর্থাৎ 2 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ 2টি উপশক্তি স্তর থাকতে পারবে, একটি হচ্ছে s এবং একটি হচ্ছে p। এজন্য 2 নাম্বার উপশক্তি স্তরে 2d অরবিটাল সম্ভব নয়। কারণ কি? এখানে সর্বোচ্চ 2টি উপশক্তি স্তর থাকতে পারবে s এবং p, d উপশক্তি স্তর এখানে থাকতে পারবে না। এজন্য 2d উপশক্তি স্তর সম্ভব নয়। আবার যদি 3f উপশক্তি স্তর কেন সম্ভব নয় সেটি দেখি। এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 3, অর্থাৎ 3f মানে বোঝাচ্ছে কি? তৃতীয় শক্তি স্তরে। এবং n = 3 হলে আমাদের l এর মান কি কি হবে? l এর মান হতে পারে 0, l এর মান হতে পারে 1 এবং l এর মান হতে পারে 2। ওই যে আমরা দেখেছিলাম কি হতে পারে? 0 থেকে n-1 পর্যন্ত। এখন l = 0 অর্থাৎ 3p 3s, l = 1 তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ 3p, এবং l = 2 অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 3d। এখানে আমাদের তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ উপশক্তি স্তর থাকতে পারবে 3টি, সেটি হচ্ছে 3s, 3p এবং 3d, spd, এই 3টি অরবিটাল থাকতে পারবে। যেহেতু এই সর্বোচ্চ থাকতেই পারবে 3টি এবং f অরবিটাল এখানে কি সম্ভব? সম্ভব না। এজন্য 2d এবং 3f এই উপশক্তি স্তরগুলো সম্ভব নয়, কারণ 2 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ 2টি উপশক্তি স্তর থাকতে পারবে sp, এবং 3 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ 3টি উপশক্তি স্তর থাকতে পারবে spd। এজন্য এখানে f অরবিটাল সম্ভব নয় এবং এখানে d অরবিটাল সম্ভব নয়। এবার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কোনো পরমাণুর ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করে তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে। একে m দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী জি ম্যান 1896 সালে এটি প্রমাণ করেন। তো এখানে কি হয় যে আমরা জানি যে পরমাণুর যে নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জধারী। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী হওয়ার কারণে পরমাণুতে একটি বৈদ্যুতিক ক্ষেত্রর সৃষ্টি হয়। এবং এই যে ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় বিরাজ করে, এজন্য সেখানে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একই শক্তি স্তরের যে সকল অরবিটালের শক্তি অভিন্ন হয় তাদেরকে ডিজেনারেট বা সমশক্তির অরবিটাল বলে, এবং যে সকল শক্তি স্তরের শক্তি ভিন্ন হয় তাদেরকে নন ডিজেনারেট অরবিটাল বলে। এবার আসি এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা m এর মান +l থেকে 0 সহ -l পর্যন্ত। তাহলে এখানে কি হয়? m এর মান +l থেকে 0 সহ -l পর্যন্ত হতে পারে। যেমন প্রথমে আমরা যদি দেখি, যদি l = 0 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা l কি? l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। l = যদি 0 হয় তাহলে m এর মান কত হবে? m এর মান 0। l = যদি কত হয়? l = যদি 1 হয়
তাহলে এম এর মান কত হবে? এম এর মান হতে পারে -1 0 এবং +1। আবার এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হতে পারে -2 -1 0 +1 +2 এবং এল এর মান যদি 3 হয় তাহলে আমার এম এর মান হতে পারে -3 -2 -1 0 +1 +2 এবং +3। অর্থাৎ আমার এখানে কি ছিল? এল এর মান 0 কার জন্য? এস এর জন্য। অর্থাৎ এস এখানে যে উপশক্তি স্তর, সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর কয়টি? একটিও না, 0। আবার যদি আমরা এল ইজ ইকুয়াল টু 1 কার ছিল? পির জন্য। এখানে পির জন্য আমার সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর কয়টি থাকবে? 1 2 3। অর্থাৎ px py এবং pz তিনটি সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে কার জন্য? পি অরবিটালের জন্য। আবার এল ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি হবে আমার? এটা এল এর মান কোন উপশক্তি স্তরের জন্য 2 ছিল? ডির জন্য। অর্থাৎ ডির জন্য আমার কয়টি উপশক্তি স্তর থাকবে? 1 2 3 4 5, 5টি। সেই 5টি কি কি? 5টি হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। কয়টি উপশক্তি স্তর থাকতে পারবে? সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে ডি অরবিটালের জন্য 5টি। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, এক্স জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এখানে কয়টি সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে? হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি। কারণ কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অথবা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টি আছে এখানে? এল ইজ ইকুয়াল টু 2 এর জন্য 1 2 3 4 5, 5টি। এবার এল ইজ ইকুয়াল যদি 3 হয় তাহলে এল 3 কার জন্য? এফ অরবিটালের জন্য। এফ অরবিটালের জন্য তাহলে সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর কয়টি থাকবে? 1 2 3 4 5 6 7। টোটাল মোট থাকবে 7টি। এবং এই 7টি যদি আমি লিখে দেই তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এফ অরবিটালের জন্য 7টি সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে কি কি? এফ জেড স্কোয়ার, এফ এক্স ওয়াই স্কোয়ার, এফ ওয়াই জেড স্কোয়ার, এফ এক্স ওয়াই জেড, এফ জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এফ এক্স এক্স স্কোয়ার 3y স্কোয়ার, এফ ওয়াই এক্স স্কোয়ার 3y স্কোয়ার। অর্থাৎ এফ উপশক্তি স্তরে সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকবে হচ্ছে 7টি। কি কি? এফ জেড স্কোয়ার, এফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এফ এক্স ওয়াই স্কোয়ার, এফ ওয়াই জেড স্কোয়ার, এফ এক্স ওয়াই জেড, এফ জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এফ এক্স এক্স স্কোয়ার 3y স্কোয়ার এবং এফ ওয়াই এক্স স্কোয়ার 3y স্কোয়ার। কয়টি? 1 2 3 4 5 6 7। মোট টোটাল 7টি সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে। এখন এই যে আমাদের অরবিটালগুলা যে আমরা দেখলাম এস পি ডি এবং এফ, এই অরবিটালগুলার একটি আকার আছে। সেই আকারগুলা কেমন? এই যে এস অরবিটাল, এই এস অরবিটালের আকার হচ্ছে, এস অরবিটালের আকার হচ্ছে গোলক, গোলক বা বর্তুলাকার। পি অরবিটালের আকার হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি অরবিটালের আকার হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির এবং এই এফ অরবিটালের নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে এই যে এস পি ডি এফ, এই যে অরবিটালগুলো, এই অরবিটালগুলোর আকার কি? এস অরবিটালের আকার হচ্ছে গোলক বা বর্তুলাকার, পি অরবিটালের আকার হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি অরবিটালের আকার হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির এবং এফ অরবিটালের নির্দিষ্ট কোনো আকার নেই। এই আকার দ্বারা বোঝাচ্ছে যে এই ইলেকট্রনগুলো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন কিন্তু আমরা নির্দিষ্টভাবে দেখিয়ে দেই যে আসলে নির্দিষ্টভাবে এরকম করে দেখিয়ে দেই যে ইলেকট্রন কোথায় কোথায় আছে। কিন্তু
আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে কি জেনেছি? যদি আমরা কণার অবস্থান সঠিকভাবে জানি তাহলে তার ভরবেগ আমরা সঠিকভাবে জানবো না। আবার যদি ভরবেগ আমরা সঠিকভাবে বের করি তাহলে কিন্তু কণার অবস্থান আমরা সঠিকভাবে জানতে পারবো না। তো এজন্য এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের আসলে কখন কোথায় অবস্থান করবে সেটা আমরা নির্দিষ্টভাবে জানি না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা খুবই বেশি, আর সেটাই হচ্ছে এই যে এস অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো এই গোলাকার বা বর্তুলাকার ওই অংশটুকুর মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে সব থেকে বেশি। আবার পি অরবিটালের আকার হচ্ছে ডাম্বেল আকৃতির, ওই জায়গাটুকুতে ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রনের ঘনত্ব হওয়ার সম্ভাবনা বেশি। আবার ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, এই জায়গাটুকুর মধ্যে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, এবং এফ অরবিটালের নির্দিষ্ট কোনো আকার নেই। আবার এই পি অরবিটালের কথা যদি বলি, এই পি অরবিটালে এই যে ডাম্বেল আকৃতির যেটা, এখানে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন থাকার সম্ভাবনা খুব কম এবং নিউক্লিয়াস থেকে একটু দূরে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি। তাহলে আমরা যে এই যে ইলেকট্রন বিন্যাসগুলো যে করি, এইরকম ভাবে যে ইলেকট্রন বিন্যাস করি, এখানে ধরলাম 2টি 8টি যে ইলেকট্রন বিন্যাস থাকে, সেই ইলেকট্রনগুলো কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় নির্দিষ্টভাবে থাকে না, কারণ হাইজেনবার্গের যদি নির্দিষ্টভাবে আমরা রাখি তাহলে কিন্তু এটি হাইজেনবার্গের যে অনিশ্চয়তার নীতি সেটাকে কিন্তু ভায়োলেট করবে, সেটাকে মানবে না। তো এই জন্য এখানে আমরা নির্দিষ্টভাবে জানি না, কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল আছে, সেই অঞ্চলে এই ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে সব থেকে বেশি, এবং সেই অঞ্চল অনুযায়ী এই যে এস পি ডি এফ এই অরবিটালগুলার যে আকার বা শেপ সেটা আমরা এখান থেকে জানতে পারি যে এস অরবিটালের আকার হচ্ছে গোলক বা বর্তুলাকার, পি অরবিটালের আকার হচ্ছে ডাম্বেল আকৃতির এবং ডি অরবিটালের আকার হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। তোমরা এই বিষয়গুলো নিয়ে উচ্চ ক্লাসে আরো বেশি ভালো মতো পড়বে। তাহলে এখন আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা একটু আরেকবার বলে দিচ্ছি। সেটা কি? যদি এল ইজ ইকুয়াল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান হবে কি প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত। এল ইজ ইকুয়াল টু যখন 0 অর্থাৎ এস অরবিটালের জন্য আমার এখানে সমশক্তি সম্পন্ন কোনো উপশক্তি স্তর নেই, এম এর মান 0, অর্থাৎ এখানে আমার এস অরবিটাল থাকবে। আবার এল ইজ ইকুয়াল টু যদি 1 হয়, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু 1 কার জন্য? পি অরবিটালের জন্য। এখানে এল ইজ ইকুয়াল টু 1 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -1, 0 এবং +1, অর্থাৎ এখানে আমার সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে হচ্ছে 3টি, পিএক্স, পিওয়াই এবং পিজেড। আবার এল ইজ ইকুয়াল টু যদি 2 হয়, এল ইজ ইকুয়াল টু 2 মানে কি? ডি অরবিটালের জন্য। ডি অরবিটালের জন্য আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে -2, -1, 0, +1, +2, অর্থাৎ এখানে আমার সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে কয়টি? 5টি। এখানে কি কি থাকে? ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডিএক্স জেড, ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। আবার এল এর মান যখন 3 তখন আমার আমার উপশক্তি স্তর হচ্ছে কোনটি? এফ অরবিটাল। এফ অরবিটালের জন্য বা এল ইজ ইকুয়াল টু 3 এর জন্য আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ এখানে টোটাল আমার কয়টি উপশক্তি স্তর? সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তর থাকবে হচ্ছে 7টি। এই যে 7টির মান এগুলা কি কি? এগুলো আমি এখানে লিখে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে সমশক্তি সম্পন্ন যে উপশক্তি স্তর সেগুলো আমরা যখন দেখব যে একই মৌল ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে, উত্তেজিত অবস্থায় একবার উত্তেজিত অবস্থায় এক যোজনী প্রদর্শন করে, আবার যদি উত্তেজিত করি তাহলে তার যোজনী আবার পরিবর্তন হয়। তো এগুলো কেন হয়? তখন কিন্তু আমাদের এই সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আছে সেগুলো আমাদের তখন দরকার হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবার আসবো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে ইলেকট্রন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তিত হচ্ছে। এখন এই ইলেকট্রনগুলো কোন দিকে আবর্তিত হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, নাকি উভয় দিকেই আবর্তিত হচ্ছে? যে কিছু ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হচ্ছে, আবার কিছু ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হচ্ছে। এগুলো যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা একে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান দুটি হতে পারে, এস ইজ ইকুয়াল টু +½ এবং এস ইজ ইকুয়াল টু -½ এই এস এর মান যখন +½ তখন এটাকে আমরা বলবো যে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ
ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এবং এস এর মান যদি -½ হয় তখন এটাকে আমরা বলবো যে এটি কোন ডাইরেকশনে ঘুরছে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন আমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হবে হচ্ছে +½ এবং ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে তখন আমার এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হবে হচ্ছে -½ এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই মান এস এর মান কেন -½ কেন +½ এটি কেন হচ্ছে, এটি হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘোরে তখন সে যে দশা থেকে আদি দশা, ধরো এই অবস্থান থেকে ঘোরা শুরু করছে, এই অবস্থানে ইলেকট্রনের যে দশায় আছে পুনরায় সেই দশায় ফিরে আসতে তাকে টোটাল 720 ডিগ্রি অর্থাৎ 720 ডিগ্রি ঘুরে আসতে হয়। কিন্তু একবার ঘুরলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। অর্থাৎ সে 720 ডিগ্রি যখন ইলেকট্রন ঘোরে তখন সে পুনরায় তার আদি দশায় ফিরে আসে। তাহলে সে একবার ঘুরলে অর্থাৎ 360 ডিগ্রি ঘুরলে কতবার আদি দশায় ফিরে আসবে? 1/2, 720 এর অর্ধেক কত? 360, তাহলে 1/2 অর্থাৎ হাফ। এজন্য মূলত এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হয় +½ -½ তোমরা এগুলো পরবর্তী ক্লাসে যে মানে আরো উচ্চ ক্লাসে যে আরো বিস্তারিত পড়বে। এখানে শুধু আমি একটু ধারণা দিয়ে রাখলাম যে কেন +½ এবং -½ হয়। কারণ কি? কারণ ইলেকট্রন তার আদি দশায় ফিরে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 720 ডিগ্রি। এজন্য স্পিন কোয়ান্টাম নাম্বার অথবা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান +½ অথবা -½ হয়। +½ হওয়া মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে এবং -½ হওয়া মানে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে। এখন এখানে যে এই যে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যার মান পড়লাম, n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা, m কি ছিল? m ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং s হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যা যে কোনো একটা মৌলের পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের এই 4টি কোয়ান্টাম সংখ্যা যে কোনো দুটি ইলেকট্রনের, যে কোনো দুটি তুমি ইলেকট্রন নাও, সেই যে কোনো দুটি ইলেকট্রনের এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। সহজ যদি একটা উদাহরণ দিই, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে তোমার যে কয়েকটি নাম্বার আছে, যেমন তুমি প্রথমে কোন ক্লাসে পড়ো, কোন শ্রেণীতে পড়ো, তোমার রোল নাম্বার কত, এই 3টা জিনিস তোমার স্কুলের কারো সাথেই কিন্তু হুবহু মিলে যাবে না। এই 3টা জিনিসই হুবহু মিলে যাবে না। হয়তোবা যে কোনো 2টা জিনিস মিলতে পারে, তোমার শ্রেণী মিলতে পারে, তোমার শাখা মিলতে পারে, কিন্তু তোমার রোল নাম্বার কিন্তু মিলবে না। আবার যদি তোমার রোল নাম্বার মিলে যায়, তোমার শাখা মিলে যায়, তাহলে কিন্তু শ্রেণী মিলবে না। তো এই রকম এই যে মৌলের পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর এই 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই, যে কোনো দুটি ইলেকট্রনের এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই মিলবে না। আর এটিকে বলে হচ্ছে পলির বর্জন নীতি। কি? পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি। বিজ্ঞানী পলি, PAULI, এটাকে অনেকে পৌলি উচ্চারণ করে, আবার কেউ পলি উচ্চারণ করে। তাহলে পলির বর্জন নীতি অনুযায়ী যে কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। যে কোনো 3টিও যদি মিলে যায় তাহলে একটি ভিন্ন হবে। ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সবগুলো মিলে গেছে, কিন্তু স্পিন বা ঘূর্ণন হবে কি? বিপরীতমুখী। আবার সবগুলো মিলে গেছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা মিলছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা মিলছে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মিলছে, কিন্তু চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সেটি মিলবে না। এটি যদি তোমরা আরো একটু বিস্তারিত দেখতে চাও তাহলে এটি হচ্ছে মূলত তোমাদের সিলেবাসে নেই, সিলেবাসে বহির্ভূত, এই জন্য আমি এটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। শুধু মনে রাখো যে পলির বর্জন নীতি অনুযায়ী যে কোনো একটা মৌলের পরমাণুতে যে ইলেকট্রন আছে সেই যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। ঠিক যেমন তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে তোমার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের সাথে সবগুলো নাম্বার হুবহু কারোর সাথেই মিলে যাবে না। তোমার রোল নাম্বার একই, তাহলে শাখা একই, কিন্তু শ্রেণী দেখবা ভিন্ন। আবার শ্রেণী একই, তারপর
শাখা একই, কিন্তু দেখবা রোল নাম্বার তোমার ভিন্ন, আরেকজনের সাথে কখনোই তোমার এই সবগুলো জিনিস মিলবে না। ঠিক তেমনি ইলেকট্রনগুলোরও এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, একটি না একটি ভিন্ন হবেই। আজকের ক্লাসটি আসলে অনেক বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার কারণে আমি চেষ্টা করেছিলাম যে আমি চাচ্ছিলাম যে আমি ইলেকট্রন বিন্যাসটাও শুরু করব। তো এই যেহেতু খুব বেশি বড় হয়ে যাচ্ছে ক্লাসটি, এই জন্য আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আউফবাউ নীতি এবং হুন্ডের নীতি, এই আউফবাউ নীতি হচ্ছে একটি, আউফবাউ শব্দটি হচ্ছে একটি জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ। ওই যে আমরা দেখেছিলাম শুরুতেই যে হচ্ছে 2n², সেই সূত্র অনুযায়ী কিন্তু ইলেকট্রন বিন্যাস হচ্ছিল না। তো এখন আমরা এই আউফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করে দেখব যে আসলে ওখানে ভিন্ন কেন হচ্ছিল, এবং হুন্ডের নীতি অনুযায়ী আমরা দেখব যে এই যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো যখন সমশক্তি সম্পন্ন অরবিটালে যাবে তখন কি হয়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।